যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ হওয়ার কথা ছিল পরিবর্তনের ধারক, মানুষের জন্য তাদের যে সংগ্রাম ছিল সেই বৈষম্য নিরসন করার জন্য। কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে বৈষম্য নিরসনের পরিবর্তে তাদের দ্বারা নতুন বৈষম্যের অনেক সৃষ্টি হয়েছে। যে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ ১৫ বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে যেটা হয় নাই, রাজনৈতিক দলের বাইরে থেকে তারা নেতৃত্ব দিয়ে পরিকল্পনা করে এক সফল গণ অভ্যুত্থান ঘটিয়েছে। তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া একটা সরকার কিভাবে বৈষম্য করছে? একটা রাষ্ট্র যে কতগুলো প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে থাকে এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান, সেগুলো গড়ে ওঠে নাই। এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা ভেবেছিলাম যে আমরা প্রতিষ্ঠান না, পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই পুনর্গঠন করতে পারবো। কিন্তু গত 11 মাসে যদি আমরা দেখি যে আমাদের কি কি পরিবর্তন হয়েছে, সেই দিক থেকে ম্যাক্সিমাম মানুষের মধ্যেই হতাশা এবং ক্ষোভ। গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা থেকে যে একটা পরিবর্তন, পুনর্গঠন, তাহলে সেটা কেন 11 মাসেও হলো না? গণ অভ্যুত্থানের সরকারের দ্বারা যে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ ১৫ বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে যেটা হয় নাই, রাজনৈতিক দলের বাইরে থেকে তারা নেতৃত্ব দিয়ে পরিকল্পনা করে এক সফল গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং তারা সরকার গঠন করেছে। সরকারেও তারা আছে, রাজনীতিতেও তারা আছে। তাহলে পরিবর্তন না হওয়ার তো কোনো কারণ নাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম তো কার্যত বৈষম্য বিরোধী আন্দোলন, এই ব্যানারেই তো আন্দোলন হয়েছে, এই ব্যানারেই সবাই এসেছে, তাদের নেতৃত্বেই। তাহলে এই নেতৃবৃন্দ যারা একটা ফ্যাসিস্ট রেজিমকে উড়িয়ে দিল, পতন ঘটালো, তারা কেন এখন সেমিনার করবে যে এই রিবিল্ডিং এর জন্য আমাদের 11 মাস পরে সেমিনার করতে হচ্ছে? সমালোচনা যে বিষয়টি নিয়ে হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ হওয়ার কথা ছিল পরিবর্তনের ধারক, মানুষের জন্য তাদের যে সংগ্রাম ছিল সেই বৈষম্য নিরসন করার জন্য। কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে বৈষম্য নিরসনের পরিবর্তে তাদের দ্বারা নতুন বৈষম্যের অনেক সৃষ্টি হয়েছে। গণ অভ্যুত্থানের কোনো একক রাজনৈতিক দল কিংবা কোনো প্ল্যাটফর্মের এটা কন্ট্রিবিউশন ছিল না, এটা একটা সম্মিলিত এফোর্ট ছিল। কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের দৃষ্টিতে তারা কার্যত তাদের সহযোদ্ধা সহকর্মীদেরকেই তারা এখান থেকে এক্সক্লুড করেছে। আওয়ামী লীগের ৭১-এর মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো একটা একপাক্ষিক ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে, যেটা আপনাদেরই সহকর্মী দীর্ঘদিন ছিল উমামা ফাতেমা আপনাদেরকে বলেছে যে এই অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতৃবৃন্দ কার্যত রক্ষী বাহিনীর মতো একটা বাহিনী বা একটা প্যানেল, একটা টিম গড়ে তুলতে চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। কেন আপনাদের কলিগ সেই অভিযোগটা করলো? মানে এই গত 11 মাসে বরঞ্চ আপনাদের আচরণ এতটা বৈষম্যমূলক ছিল যে কারণে আপনাদের পাশ থেকে এখন কার্যত সবাই সরে গিয়েছে। পূর্বের যে ধারাবাহিক আন্দোলন জুলাই আগস্টে আমরা যাদেরকে দেখেছি রাজপথে অস্ত্র হাতে, রামদাও হাতে মানুষকে লাঠি দিয়ে পিটিয়েছে, অমানবিক নির্যাতন করেছে, আমরা ভেবেছিলাম অন্তত 1050কে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু কয়েকটা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বরঞ্চ এমনও দেখেছি যে গ্রেপ্তার করে অনেককে জামিন দিয়েছে। কারণ আওয়ামী লীগ বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন, আপনাদেরই সমর্থিত সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ, কারণ আপনাদের কলিগরা কমরেডরা তো উপদেষ্টা পরিষদে আছে, তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে। যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আপনার 5 তারিখের মধ্যে, আমরা বলেছি যে 5 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্রটা অন্তত দেওয়া উচিত। যে আপনার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা ঐক্যমত্য কমিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে, কিন্তু 3টা পার্টি ব্যতীত বিএনপি, এনসিপি এবং জামাত কোনো পার্টিকে ড্রাফট ফাইনাল কপিটা পর্যন্ত দেওয়া হয়নি। এইটা নিয়ে এখানে লুকোচুরি করা হবে ভাই? এটি কি লুকোচুরির বিষয়? এখানে তো সবার দেখে মতামত দেওয়ার বিষয় ছিল। তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া একটা সরকার কিভাবে বৈষম্য করছে? আমি ব্যক্তিগতভাবে খুব সন্দেহ সংশয় করছি, যদি খুব আর্লি ইলেকশন হয় তাহলে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। সংখ্যানুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটা মোটামুটি কনসেনসাস পৌঁছানো গেছে, কিন্তু সেখানে মেজর পলিটিক্যাল পার্টি বলতে আমরা যাদেরকে বুঝি তারা এগ্রি না, কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে, অর্থাৎ ক্ষমতায় গেলে তারা এটা করবে না।